সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শতকরা। শতকরা যে শব্দটা রয়েছে এটাকে যদি আমরা ভাষায় রূপান্তর করি বা এর সংজ্ঞা প্রদান করার চেষ্টা করি তাহলে স্ক্রিনে দেখেন বলা হচ্ছে শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে, অর্থাৎ একশোতে কত তার ধারণা। এজন্য আমরা বলতে পারি শত ভাগে কত ভাগ তাকে বলে শতকরা। এবং এই শতকরা সম্পর্কিত মোটামুটি 4টা জিনিস আমরা এখানে লিখে রেখেছি, জিনিসগুলো একটু খেয়াল করেন। জাস্ট মূল অঙ্কে যাওয়ার পূর্বে আমরা একটু ধারণা দিতে চাই যাতে করে আপনাদের যাদের কিছুটা প্রবলেম রয়েছে যে শতকরা বিষয়টা আসলে কি, তারা যেন সেই প্রবলেমটা সলভ করে নিতে পারেন। বলা হচ্ছে শতকরা একটি ভগ্নাংশ, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে আমি যদি বলি পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানে হচ্ছে কি জানেন, উপরে 1 তার নিচে 100। মনে রাখবেন যে শুধু পার্সেন্টেজ মানেই হচ্ছে উপরে 1 তার নিচে 100। এখন যদি আমি বলি 5 তার সাথে পার্সেন্ট, তাহলে এটা দ্বারা কি বোঝায়? মনে রাখবেন 5 আর এই পার্সেন্ট মানে কি হচ্ছে বলেন তো দেখি। ইন্টু আকারে আছে পার্সেন্টটা, এর সাথে 5 ইন্টু উপরে 1 তার নিচে কত? 100। তাহলে 5টা গুণ আকারে যেহেতু রয়েছে তাহলে উপরে চলে যাচ্ছে 5, তার নিচে হচ্ছে 100। এই জন্য আমরা 5% মানে বুঝি উপরে 5 তার নিচে 100। তাহলে নিঃসন্দেহে এই যে একটা ধারণা আপনি পেয়ে গেলেন এখান থেকে। এবং মনে রাখবেন যে শতকরা মানেই হচ্ছে একটা ভগ্নাংশ। তার মানে আমরা বলি যে যার হর হচ্ছে প্রতি ক্ষেত্রে 100। যেমন আমি এই এক্সাম্পলটা দিলাম 5%-এর যে এক্সাম্পলটা, বলেন তো দেখি এই 5 লবে চলে গিয়েছে আর হর কত? হর হচ্ছে 100। এই জন্য বলা হয় যে প্রতি ক্ষেত্রে 100। এখন আমি যদি বলি 12%, তার মানে কি? মানে হচ্ছে উপরে 12 তার নিচে হচ্ছে 100। নিঃসন্দেহে বিষয়টা আপনি বুঝে গিয়েছেন। এবার আসেন শতকরা শব্দটিকে সংক্ষেপে পার্সেন্ট প্রতীক দ্বারা লেখা হয়, যেমন 8 শতকরা 8 অর্থ 8/100 এবং একে সংক্ষেপে 8% লেখা যায়। এই বিষয়টাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। ভগ্নাংশের মান যেমন 1 অপেক্ষা বেশি হতে পারে, শতকরাও তেমনি ভাবে 100%-এর বেশি হতে পারে। এখন আমরা যদি বলি, নিচের দেখে দেখেন 100% বললে সম্পূর্ণটি বোঝায়। এখন আমি যদি বলি একটা সংখ্যা হচ্ছে ধরেন 1750, এই সংখ্যাটার 50% কত? তার মানে এটার কিন্তু অর্ধেক, 1750-এর অর্ধেক যত 50%ও তত। এখন আমি যদি বলি এই সংখ্যাটার 90% কত, তার মানে এর 90% বা 90% বের করতে হবে, যত হবে তত। কিন্তু আমি যদি বলি এই সংখ্যাটার, অর্থাৎ এই সংখ্যাটার 100% কত, তার মানে এটাই, এ কথাটাই বলা হচ্ছে যে 100% বললে সম্পূর্ণটি বোঝায়। আর 200% যদি বলা হয় তাহলে 1750-এর দ্বিগুণ কত? 17 দুগুণ 34 আর 50 দুগুণ 100, তার মানে 3500 হচ্ছে আমাদের 200%। 300% কি? এই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ। 400% কি? এই সংখ্যাটাকে 4 দ্বারা গুণ। এই জন্য বলা হচ্ছে দ্বিগুণ, 3 গুণ এবং 4 গুণ বোঝায়। তাহলে শতকরা সম্পর্কে মৌলিক একটা ধারণা আপনার মধ্যে চলে আসলো। এবার আমরা অঙ্ক করতে করতেই এই ধারণাগুলো ক্লিয়ার করব। তো চলেন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা অঙ্ক দিয়ে কিন্তু আমরা আলোচনাটা শুরু করছি। ধীরে ধীরে আমরা সহজ থেকে মিডিয়াম লেভেল এবং কঠিন লেভেলের অঙ্কগুলোর দিকে যাব। কি বলা হচ্ছে অঙ্কটাতে? 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে 5 এর কত শতাংশ 7 হবে। তো এ ধরনের অঙ্কও কিন্তু চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায়। তো যেহেতু বলা হচ্ছে কত শতাংশ, খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে কি কত শতাংশ, তার মানে আমরা বলতে পারি যে ধরি x শতাংশ। কত শতাংশ? x শতাংশ আমরা ধরে নেব এটাকে। তাহলে আমরা লাইনটাকে এরকম ভাবে লিখতে পারি যে 5 এর x শতাংশ ইকুয়াল 7। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 5 এর কত শতাংশ, তাহলে এই কত শতাংশের জায়গায় আমরা ধরেছি x শতাংশ, এটাই আমরা ধরে নিয়েছি। তাহলে 5 এর আমরা এর লিখবো। আপনি নিশ্চয়ই জানেন যে পার্সেন্ট মানে উপরে 1, এই যে দেখেন x এর সাথে পার্সেন্ট আছে, তার মানে x থাকলো, এই পার্সেন্ট মানে উপরে 1 তার নিচে কত? 100। যেহেতু ইন্টু আকারে আছে x উপরে চলে যাচ্ছে, 100 কোথায়? নিচে নেমে আসতেছে। তো এই জিনিসটাকে আমরা উজ্জ্ব রাখি, অর্থাৎ এটা আমরা বলি না, না বলে আমরা x% বলতেই বুঝি কি যার সাথে পার্সেন্ট আছে তার নিচে 100। ওই যে রুলটা যে পার্সেন্ট মানে হচ্ছে যার হর প্রতি ক্ষেত্রে 100, যেহেতু x আছে x এর হর 100 আর xটা হচ্ছে লব। এখন x% মানে কি x ভাগ 100 ইকুয়াল 7। পরবর্তী সময়ে আমরা কিন্তু এই লাইনটাকে সরাসরি কি লিখবো জানেন? এই লাইন থেকে আমরা লিখবো 5x ভাগ হচ্ছে 100।
নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে এখান থেকে এটাও লেখা যায়, কেননা এর মানে গুণের মতো কাজ করে। তাহলে এক্স এর সাথে 5 চলে গেল আর নিচে 100 হয়ে গেল, তাহলে ইকুয়াল কত? 7। চাইলে আমরা এখানে কাটাকাটি করতে পারি, কিন্তু সেটা আমরা না করে কি করব, নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা 5x কে গুণ করলে হয় 5x ইকুয়াল 7 দ্বারা x কে গুণ করলে, সরি 7 দ্বারা 100 কে গুণ করলে 100 গুণন 7 যা আছে তাই। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এটার নিচে 5 চলে যাচ্ছে, আমরা একটা লাইন মাঝখানে দিলাম না, ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি আমরা করি 5 20 100, তাহলে 7 আর 20 গুণ করলে 7 দুগুণ 14, তার মানে 140। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2 এর কত শতাংশ 8 হবে। তো এটাও আমি একটু করে দিচ্ছি, কেননা প্রথম দিকে 2-1টা অঙ্ক করে না দিলে আপনাদের হয়তো প্রবলেমটা থেকে যেতে পারে। তাহলে কত শতাংশের জায়গায় আমি কি নিতে পারি, আমি নিতে পারি x শতাংশ। তাহলে আমাদের ধরতে হবে, ধরি আমরা বলবো যে 2 এর x শতাংশ ইকুয়াল হচ্ছে 8। তাহলে কি দাঁড়াবে বলেন তো দেখি, উপরে 2x, তার নিচে কত 100 ইকুয়াল হচ্ছে 8। তাহলে 8 এর নিচে 1 আছে, 1 দ্বারা 2x কে গুণ করলে কি হবে, 2x ইকুয়াল টু 8 গুণন 100। দেখেন এটাকে আমরা বলি আর গুণ বা বজ্রগুণ করা। তাহলে বা x ইকুয়াল টু দাঁড়াবে উপরে 8 গুণন 100, তার নিচে কত, তার নিচে হচ্ছে 2। তাহলে 4 দুগুণ 8 4, তাহলে সুতরাং x এর ভ্যালু কত, 4 দ্বারা 100 কে গুণ করলে কত হবে, 400। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে স্ক্রিনের এই অঙ্কটা আমি আপনাদের HW দিয়ে দিচ্ছি, কেননা এই যে দুটো অঙ্ক আপনি শিখলেন সেটার সাহায্যে এই অঙ্কটা আপনি সলিউশন করতে পারবেন। তো অবশ্যই আপনি ফেসবুক পেজ থেকে দেখেন অথবা প্রাইভেট গ্রুপ কিংবা হচ্ছে ইউটিউব থেকে দেখেন, অবশ্যই হচ্ছে এই অঙ্কটা করবেন। করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে 3 নম্বর শতকরার অঙ্কের অ্যান্সার কত হচ্ছে, ক খ গ ঘ এভাবেও জানাতে পারেন, অথবা সরাসরি আপনারা অ্যান্সারটা লিখেও জানাতে পারেন। আর ভিডিওগুলো দেখার সময় মানে লেকচারগুলো দেখার সময় আপনারা অবশ্যই হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো নিজে প্র্যাকটিস করবেন, তাহলেই কেবল সর্বোচ্চ বেনিফিটটা পাবেন, ঠিক আছে। আর আমি আপনাদের শিট দিয়ে দেব, শিট দেখেও আপনারা হচ্ছে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, পাশাপাশি মডেল টেস্ট আপনারা খেয়াল করবেন, পিন কমেন্ট খেয়াল করবেন, কিংবা হচ্ছে ভিডিওর ভিতরে কোনো ইনস্ট্রাকশন যদি আমি দিয়ে দিই তাহলে সেখান থেকে আপনারা মডেল টেস্ট এবং পিডিএফ শিট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন একই ক্যাটাগরির অঙ্ক, তাহলে এটাও আমি HW দিয়ে দিচ্ছি 4 নম্বর অঙ্কটা। এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে, একটু আলাদা রয়েছে, মানে একটু বড় করেছি আমরা অঙ্কটাকে। বলা হচ্ছে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% এর সমান। ওকে, কিছুটা ভিন্নতা নিয়ে আসা হয়েছে, যেহেতু এখানে বলা হচ্ছে কোন সংখ্যার, তাহলে এবার আমরা সরাসরি কি লিখব, আমরা লিখব যে ধরি সংখ্যাটি x। এবার আমরা এভাবে লিখতে পারি যে ধরি আমাদের সংখ্যাটি ইকুয়াল হচ্ছে x। তাহলে এবার প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করতে পারি। তাহলে প্রশ্ন মতে কি হবে, 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%। তার মানে আমি বলতে পারি যে 24 সংখ্যাটি হচ্ছে x এর 32% এর সমান। তাহলে কি হবে বিষয়টা, তার মানে এভাবে আমরা লিখতে পারি যে x এর 32% ইকুয়াল হচ্ছে 24। ভালো করে খেয়াল করেন। এখন আমরা যদি প্রথম দিক থেকে ট্রান্সলেশন করা শুরু করি তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, 24 সংখ্যাটি, তার মানে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% এর সমান, তার মানে x এর 32% এর সমান। ওকে, এভাবে আমরা দিই, কিন্তু যেহেতু x এর ভ্যালু বের করতে হবে তাই আমরা করি কি, এটাকে বামে লিখি আর এটাকে ডানে লিখি। তাহলে বা বলেন তো কি হবে, উপরে হবে 32x, তার নিচে হবে 100 ইকুয়াল হচ্ছে 24। তাহলে আর গুণ বা বজ্রগুণ হবে, আপনারা চাইলে এখানে দেখেন কাটতেও পারেন। আমি যদি কাটি তাহলে 4 8 32, 4 তাহলে 4 25 100, সংখ্যাটা ছোট হয়ে যাবে, কিন্তু আসলে কাটার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। তাহলে উপরে 8x, তার নিচে 25। আচ্ছা, একটা কাটাকাটি করেই দেখাচ্ছি। তাহলে 24 কাটলে হয় কি, ছোট হয়ে যায়। তাহলে 8x দ্বারা 1 কে গুণ করলে 8x, আর 25 দ্বারা 24 গুণ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি 8x ইকুয়াল টু 24 ইন্টু 25। তাহলে 8 এইদিকে আসলে কি হয়ে যাবে, সুতরাং x ইকুয়াল টু উপরে 24 ইন্টু 25, তার নিচে কত 8 চলে আসবে, কাটাকাটি করলে 3 8 24, 3 25 কত 75 বা 75 হয়ে যাবে। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
6 নম্বর অঙ্কটা দেখেন 45 কোন সংখ্যার 60%, তাহলে আবারও এই অঙ্কটা আপনারা প্র্যাকটিস করেন। স্ক্রিনের 7 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি ভিভিআই লিখে দিলাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এই অঙ্কটাতে দেখেন বলা হচ্ছে কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত? তাহলে কি করতে হবে? আমাদের ধরতে হবে। কি ধরবো? যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। এবারে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। প্রশ্ন মতে আমরা লিখতে পারি কোন সংখ্যার 40%, তার মানে আমরা বলতে পারি এক্স এর 40%, এভাবে এর সাথে 42 যোগ করলে তাহলে যোগ 42 ফলাফল হবে, তার মানে ইকুয়াল ওই সংখ্যাটি। ওই সংখ্যাটি মানে কোন সংখ্যাটি? এক্স। তাহলে ইকুয়াল এক্স দিয়ে দিলাম। এখন কারো যদি মনে প্রশ্ন থাকে যে মানে হচ্ছে ইকুয়াল কোন জায়গায় হয়, দেখেন এখানে ফলাফল কথা বলা আছে, তো যে কোনো কিছু ফলাফল আমি যদি বলি এক্স এর ফলাফল ধরেন 5, তাহলে আপনি কি বলবেন? এক্স ইকুয়াল টু 5। এই জন্য ফলাফল, তারপরে হয়, সমান, এগুলো যদি বলা থাকে তাহলে সেখানে আমরা কি করি? ইকুয়াল চিহ্ন দিয়ে দিই। তবে ইকুয়াল কোথায় হবে এটা বুঝতে গেলেও কিন্তু আপনাদের বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, দেন আপনারা কিন্তু বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবেন ভালোভাবে। তো বা আমরা কি বলতে পারি এক্স এর 40% মানে কি? উপরে 40x, তার নিচে 100, নিশ্চয়ই বোঝেন বিষয়টা। আর এই এক্স কে চাইলে আমি এদিকে নিয়ে আসতে পারি, কিন্তু না নিয়ে আসলেও কোনো সমস্যা নেই। তাহলে 42 ঠিক থাকলো, ইকুয়াল হচ্ছে এক্স। আমি যদি কাটাকাটি করি, সংখ্যাটাকে ছোট বানাই, আরো ছোট বানানো যায়, 2 দুগুণ 4, 5 দুগুণ 10। তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে 2x, তার নিচে হচ্ছে 5 প্লাস 42 ইকুয়াল হচ্ছে এক্স। এখন এখানে লসাগু কত হয়? লসাগু তো 5, 5 বসালাম। 5 5 ভাগ করলে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2x হয়ে যাচ্ছে, প্লাস এর নিচে আছে 1, 1 দ্বারা 5 কে যদি আমরা ভাগ করি তাহলে 5, 5 দ্বারা 42 কে গুণ করলে 5 দুগুণ 10 এর 0 হাতে 1, 4 5 20 আর 1 21, তার মানে 210 ইকুয়াল কত হচ্ছে? এক্স। তাহলে এক্স এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বাকি দাঁড়াবে এক্স দ্বারা 5 কে গুণ করলে 5x ইকুয়াল 1 দ্বারা 2x প্লাস 210, তাহলে 2x প্লাস 210। তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি? বা 5x থেকে 2x যদি আমরা বাদ দেই তাহলে 5x মাইনাস 2x ইকুয়াল কত? 210। তাহলে বা 5x থেকে 2x গেলে 3x ইকুয়াল টু 210। তাহলে সুতরাং x এর ভ্যালু হবে 210 কে 3 দ্বারা ভাগ করলে 3 সাথে 21, তার মানে 70। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে ক নম্বর যে অপশনটা আছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখেন একইভাবে 8 নম্বর অঙ্কটাও কিন্তু আপনারা করতে পারবেন। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? তাহলে একইভাবে আমরা কি ধরে নেব বলেন তো দেখি? আমরা বলবো যে ধরি এই সংখ্যাটি হচ্ছে আমাদের x ধরে নিব। তাহলে এবার ইকুয়েশন বিল্ড আপ করার পালা। আমি আরো একবার শিখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। কোন সংখ্যার, তার মানে x 60%, তার মানে x এর 60%, ওকে, থেকে 60 বিয়োগ করলে তাহলে 60 বিয়োগ করলাম, ফলাফল তার মানে ইকুয়াল 60 হবে, তার মানে 60 দিয়ে দিলাম। এখন বাকিটা তো আপনারা নিজেরাই করতে পারবেন, তাই না? তাহলে বাকিটা আপনারা নিজেরা করে ফেলেন এবং এই ক্যালকুলেশন করে অবশ্যই 8 নম্বর অঙ্কের উত্তর কত হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে? একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত পার্সেন্ট কমানো হয়েছে বা কত পার্সেন্ট বাড়ানো হয়েছে সেটা সম্ভাব্য অ্যান্সারগুলোর মধ্যে রয়েছে। তো এই ধরনের অঙ্ক হচ্ছে আমরা করতে পারি কি, ধরেন আমি যদি ডিটেলস মেথডে করি, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, যে ধরি হচ্ছে আমাদের মূল্য কত ছিল? মূল্য ছিল 100 টাকা, এটা আমরা ধরতে পারি 100 টাকা। তাহলে 25% বাড়ানো হয়েছে, তাহলে 25% বাড়লে সেই জিনিসটার দাম 125 টাকা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 100 টাকার জিনিস যেহেতু বাড়িয়েছে 125 টাকা বিক্রি হবে, অতঃপর বর্ধিত মূল্য থেকে, তার মানে এই মূল্যটা থেকে 25% কমালো। তাহলে 25% কমালো মানে কি 125 এর কত পার্সেন্ট? 25% মানে উপরে 25, তার নিচে 100। এতক্ষণ এই ধারণা তো হয়ে গিয়েছে, তাই না? তাহলে 4 4 25 100, তাহলে 4 দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে 3 4 12 থাকলো, হাতে নেই, তাহলে 4 1 4, হাতে থাকলো কত? 1, তাহলে তার মানে 10, 4 দুগুণ 8 2, তার মানে 31.25। এখন এই ভাগটা যারা করতে পারতেছেন না এভাবে, তারা করবেন কি 125কে 4 দ্বারা আপনারা এভাবে ভাগ করবেন। তাহলে 3 4 কত হবে? 12, এখানে কিছু নাই, তাহলে 5 কেটে নামালাম, তাহলে 4 1 4 কত থাকলো? 1,
দশমিক দিয়ে একটা শূন্য নেবেন, তাহলে 4 দুগুণ 8, কত থাকলো 2। দশমিকের জন্য একটা শূন্য নেবেন, তাহলে 4 5 20, দেখেন মিলে গেল, তার মানে 31.25। তাহলে 31.25 যদি কি হয়, কমানো হয়, তাহলে বলেন তো 125 টাকা থেকে আমরা কত কমাবো? 125 টাকা থেকে আমরা 31 টাকা 25 পয়সা কমাই দিব। তাহলে এখানে দশমিক শূন্য শূন্য দিয়ে দিব, দিয়ে এখানে বিয়োগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে উপরে হচ্ছে 5 আছে, উপরে 10, নিচে 5, তার মানে 5। তাহলে কত হয় এখানে খেয়াল করে দেখেন, 3, আর উপরে কত আছে? উপরে আছে 10, তার মানে থাকে হচ্ছে 7.112, থাকে কত? 5 থেকে 2 বাদ দিলে 3। নিশ্চয়ই বিয়োগ করতে পারেন দশমিকের, হাতে কত? হাতে নেই। তাহলে উপরে উপরে হচ্ছে 12, নিচে 3, তার মানে 9। তাহলে 93.75 টাকা এই মুহূর্তে পণ্যটার দাম। ওকে, কমানোর পর 25% কমানোর পর। এবার বলা হচ্ছে সর্বশেষ মূল্য, মানে এই মূল্যটা আমি একটু অন্য কালার ব্যবহার করে দেখাচ্ছি। তার মানে এই যে মূল্যটা, এটা সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়, তার মানে এই মূল্যের তুলনায় কি হয়েছে বলেন তো দেখি? অবশ্যই কমে গিয়েছে। এখন কত টাকা কমে গিয়েছে দেখেন, 93, তার মানে কত হচ্ছে এখানে? 6.25 টাকা কমে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি 6 দশমিক কত টাকা? 6.25 কি পার্সেন্ট কি হয়েছে? কমানো হয়েছে। তার মানে কোনটা উত্তর রাইট? আমাদের 6.25% কি হয়েছে? কমানো হয়েছে। এটা হচ্ছে রাইট অপশন। এখন এই প্রসেসটার একটা শর্টকাট মেথড রয়েছে, এটা আমি কিন্তু ডিটেইলসে আপনাদেরকে বোঝালাম। তো যেহেতু এই প্রসেসটার একটা শর্টকাট মেথড রয়েছে, মেথডটা কি? মেথড হচ্ছে a প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100। এটা হচ্ছে শর্টকাট মেথড এই পুরো প্রসেসটা। তাহলে এ কি? এ হচ্ছে প্রথমটা, বি কি? বি হচ্ছে দ্বিতীয়টা। যদি বাড়ানো হয় তাহলে প্লাস, বা বৃদ্ধি হলে প্লাস, যদি কমানো হয় তাহলে হবে সম্পর্ক মাইনাস। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, তাই না? তাহলে এ হচ্ছে 25%, তাহলে 25 প্লাস এই প্লাসগুলো কিন্তু সূত্রের, আর এ আর বি এর মধ্যে কিন্তু গুণ সম্পর্ক। ওকে, তাহলে এই বি হচ্ছে -25, তার মানে আমরা -25 লিখলাম, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, টান দিলাম, নিচে হচ্ছে 100। এই এ কত? এই হচ্ছে +25, আর এই বি কত? বি হচ্ছে -25, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা বলেন তো দেখি? এখানে 25 প্লাসে মাইনাসে মাইনাস, ওকে, 25 এখানে প্লাস দিলাম, কিন্তু উপরে থাকে কত? মাইনাস, আর হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 25 গুণ করলে 625, আর নিচে থাকে 100। এখন +25 -25 ক্রস, এই প্লাসে মাইনাসে মাইনাস, 625কে 100 দ্বারা ভাগ করলে 6.25%। ওকে, তাহলে দেখেন মাইনাস মানে কমানো হয়েছে, আর 6.25%। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো ভিডিওর এরপর যে বলি, আপনারা যেখান থেকেই ভিডিওটা দেখছেন না কেন, পেইড ব্যাচের স্টুডেন্টরাও এই ভিডিওটা দেখছেন, পাশাপাশি আমার যারা ইউটিউব এবং ফেসবুক পেজ কিংবা অন্য যে কোনো মাধ্যমের সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার, তারা অবশ্যই প্রয়োজন মনে করলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, ঠিক আছে? আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমি যেরকমটা বলেছি যে আপনারা কিন্তু একেবারে ধরে ধরে অঙ্ক শিখবেন, ঠিক আছে? মানে যার ভিডিও আপনারা দেখবেন, সেটা আমার হোক বা অন্য কারো হোক, যে কোনো একজনের ভিডিও যেটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন বলে মনে করেন, ওকে, তো সেটা টার্গেট করে আপনাদের দীর্ঘদিন মিনিমাম 4টা মাস বা 5টা মাস আপনাদেরকে টার্গেট করে শিখতে হবে। তবেই কেবল একটা মোটামুটি একটা জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন এবং দেখবেন যে নিজের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট চলে এসেছে, ঠিক আছে? আপনারা 2 দিন এখানে 2 দিন ওখানে যদি এরকম করে আসা যাওয়া করেন, তাহলে কখনোই আপনারা একটা সাবজেক্টে দক্ষ হতে পারবেন না, ঠিক আছে? আমি বলছি না যে আমারগুলোই দেখতে হবে, কিন্তু আপনি যে কারো ভিডিও, মানে যেটা আপনার ভালো লাগবে সেটাই আপনি পিক করার চেষ্টা করবেন, এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু, ঠিক আছে? তো আমি অতিরিক্ত কথা বলবো না, আপনারা সবাই ম্যাচিউরড, আপনারা বোঝেন সবকিছুই, ঠিক আছে? তো যেটা বললাম মাথায় রাখবেন এবং সবকিছু লিখে রাখবেন। হয়তো আপনার মনে হতে পারে যে এগুলো আমার মনেই থাকবে, কিন্তু আসলে বিলিভ ইট অর নট, 2-3 মাস পর কিংবা কারো কারো ক্ষেত্রে 15-20 দিনের মধ্যেই বেমালুম সবকিছু হচ্ছে মাথা থেকে চলে যাবে, ঠিক আছে? তো এই জন্য লিখে রাখার কোনো বিকল্প নেই। আর হচ্ছে যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট না, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তারা ইচ্ছা করলে আমার পেইড ব্যাচে আসতে পারেন। হচ্ছে ম্যাথ মজা চ্যানেলে হচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। তো আপনারা মাত্র 510 টাকায় এই মুহূর্তে আমার কাছে একটা কোর্সে
ভর্তি হয়ে যেতে পারেন। যারা কোর্স করছেন তারা তো করছেনই, এবং মোটামুটি আমি কিন্তু দীর্ঘদিন ধরে একটা কোর্স রান করার চেষ্টা করি। আমার 510 টাকার কোর্স রয়েছে, 1020 টাকার কোর্স রয়েছে এবং 2000 টাকার কোর্স রয়েছে। ঠিক আছে, আপনারা প্রয়োজন অনুপাতে একটা কোর্স করে নিতে পারেন। যারা মনে করেন যে আমি দেখতে চাই যে আসলে এই ক্লাসগুলো কেমন বা আমার জন্য ভালো কিনা, আপনারা 510 টাকার কোর্স দিয়েই শুরু করতে পারেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা ব্যাচে আমি পিডিএফ শিট, তারপরে হচ্ছে আপনার মডেল টেস্ট, এগুলো কিন্তু দিয়ে থাকি। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 10 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো মনে রাখতে হবে এখানে কি বের করতে বলেছে, যে কতটি শার্ট নয় মনে রাখতে হবে। ঠিক আছে, তো এবার আমি আসছি যে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তার মানে শার্ট কতটা সেটা আমি বের করতে চাই। তাহলে শার্ট আছে, তাহলে কতটা শার্ট আছে? 15 এর, যেহেতু বলেছে শতকরা 40 ভাগ, তার মানে আমরা বলতে পারি 40%, এটা হচ্ছে শার্ট। তাহলে 15 এর 40% কত? তাহলে 15 এর উপরে 40, তার নিচে কত? 100 বলতে পারি। তাহলে আমরা তো জানি 0 0 ক্রস করা যায়, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 5 দ্বারা 15কে কাটলে 3 5 15, তাহলে 3 দুগুণ কত? 6। এই কাটাকাটিটা আপনারা বোঝেন কিনা জানাবেন। যদি কাটাকাটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি হচ্ছে কাটাকাটির একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে বলেন তো দেখি কি বলা হচ্ছে এখানে। বলা হচ্ছে যে শার্ট আছে 6টা, যেহেতু বলেছে যে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তার মানে বলেন তো দেখি তাহলে শার্ট হলো কয়টা আমাদের? অবশ্যই 6টা। এবার বলা হচ্ছে তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? তাহলে শার্ট নয় কতটা বলেন তো দেখি। তার মানে মোট 15টা পোশাকের মধ্যে 6টা যেহেতু শার্ট, তার মানে শার্ট নয় হচ্ছে 9টা। এবং দেখেন এই অঙ্কটার এই পর্যন্ত বের করেই যদি কেউ এই অ্যান্সারটা দাগিয়ে ফেলে তাহলে সাথে সাথেই কিন্তু অঙ্কটা ভুল। ওকে, এবং এই জন্যই অঙ্কটা গুরুত্বপূর্ণ। আর বিশেষ পরীক্ষাতেও সম্ভবত এই অঙ্কটা এসেছিল। ওকে, আপনারা একটু চেক করে দেখতে পারেন চাইলে, আমার যতটা মনে পড়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে চলে এসেছে কিন্তু অঙ্কটা। এবং বিসিএস এর যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আপনাদের শিখতে হবে। দেন অন্যান্য পিএসসি এর যে নন ক্যাডার জবের যে প্রশ্নগুলো আছে সেগুলো শিখবেন। এগুলো শিখলে হবে কি, আপনারা প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস প্রিলি বলেন, এগুলোর আপনাদের মোটামুটি 50-60% প্রিপারেশন কিন্তু হয়েই যায়। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 9টা। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো আরেকটা বিষয় বলি, যে অঙ্ক আপনারা করবেন ঠিকঠাক, ওকে, কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যে কোথাও কাটাকাটি করতে, সংখ্যা বসাতে, মানে প্রসেস আমার ঠিক আছে সবগুলোই, কোথাও কোনো সংখ্যা বসাতে গন্ডগোল হচ্ছে কিনা। যদি কিছুটা ভিন্নতা বা আপনার কিছুটা ডাউট হয় তাহলে অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না। আপনি কখনোই হচ্ছে হচ্ছে শাই ফিল করবেন না যে হচ্ছে আমি এটা লিখে জানাবো, স্যার কি মনে করবে কিনা। ঠিক আছে, আমি কোনো কিছুই মনে করবো না, আপনারা লিখে জানাবেন, কেননা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ওকে, আমার যদি ভুল হয়ে যায় তাহলে আমিও সেটা সংশোধন করে নিতে চাই। আমিও এখন পর্যন্ত শিখছি, পাশাপাশি আপনাদের শেখাচ্ছি, মানে শেখার কোনো বিকল্প নেই কিন্তু, মনে রাখবেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? খুবই সুন্দর একটা অঙ্ক এবং বারবার আসা অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। তো কি বলা হচ্ছে? চালের দাম 25% বেড়ে যাওয়ায়। তো মনে রাখবেন এই ধরনের অঙ্কে যদি বেড়ে যাওয়া থাকে, যে বেড়ে গিয়েছে, এবং পরে যদি বলে যে ব্যবহার শতকরা কত ভাগ কমাতে হবে, ঠিক আছে, তার মানে আমরা জানি যদি ব্যয় অপরিবর্তিত রাখতে হয় সেক্ষেত্রে আমাদের তো ব্যবহার কমানো ছাড়া কোনো বুদ্ধি নেই। বর্তমান বাজারে যে সিচুয়েশনটা বিরাজ করছে, প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা টাকা বা খরচ বাড়াতে না চাই তাহলে অবশ্যই আমাদের খাওয়া বা ব্যবহার কমাতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা করতে পারি কি, 25% বেড়ে যাওয়ার অর্থ কি, যে 100 টাকায় বেড়ে গিয়েছে 25 টাকা। এই 100 আর 25কে নিয়ে আমাদের কাজ। তো আমরা করব কি, 100 আর 25 গুণ করব, নিচেও আমরা বসাবো 100 আর 25, এবং মনে রাখতে হবে যেহেতু বেড়ে গিয়েছে নিচে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিব। আর যদি কমে যায় তাহলে আমরা কিন্তু মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অঙ্কটার শর্টকাট মেথড। তাহলে ইকুয়াল কি হচ্ছে, উপরে 100 গুণন 25 আর নিচে কত, নিচে হচ্ছে 125। তাহলে কাটাকাটি যদি আমরা করি, 5 25-এ 125, 5 দ্বারা 100কে কাটবো, 5 20 100, তাহলে কত শতাংশ হচ্ছে? 20%। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন।
এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। খুবই সুন্দর একটা অঙ্ক এটা, যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। তাহলে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করতে পারি একটু ভালো করে খেয়াল করেন। দুঃখিত, একটু প্রবলেম হয়েছিল, তো আমরা যেখানে ছিলাম তাহলে কি বলেছে বলেন তো দেখি অঙ্কটাতে, মোট ছাত্র হচ্ছে 60 জন, এর মধ্যে ফেল করলো 42 জন, পাশের হার কত। তাহলে বলেন তো মোট ছাত্র আমরা কি বলতে পারি, আমাদের মোট ছাত্র ইকুয়াল টু 60, তাহলে ফেল হচ্ছে কতজন, তাহলে ফেল করেছে হচ্ছে 42 জন, তাহলে বলেন তো পাশ করেছে কতজন, তাহলে 60 থেকে 42 বাদ দিলে হচ্ছে 18, তার মানে 18 জন হচ্ছে কি পাশ করেছে। যেহেতু বলেছে পাশের হার কত, তার মানে সুতরাং আমরা বলতে পারি যে পাশের হার হচ্ছে আমাদের কত, তাহলে মোট ছাত্র হচ্ছে 60, পাশ করেছে 18, যেহেতু হার হার মানে 100, তার মানে গুণন 100। এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 6 দ্বারা 18কে কাটলে 3 6 18, 3 10 30, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের পাশের হার কত পার্সেন্ট, 30% বা 30%। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন একই অঙ্ক আরো একবার এসেছে, তো এটা নিশ্চয়ই আপনারা পারবেন, কারণ একটু আগেই আমি কিন্তু এই অঙ্কটা করে দিয়েছি, জাস্ট ভাষাটা কিছুটা চেঞ্জ করে কিন্তু অঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। তারপরে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে এর সঠিক উত্তর হবে 20%। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? 400, 500, 560, 760। ওকে, সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো আমরা কি করতে পারি বলেন তো দেখি এই অঙ্কটাকে। আমরা সরাসরি ডিটেলস মেথডে করতে পারি, অথবা আমরা চাইলে যেহেতু একটু বড় ধাঁচের অঙ্ক আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করে দিতে পারি। তো শর্টকাট মেথডে আমরা যে সূত্রটা প্রয়োগ করব এটার ক্ষেত্রে সেটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল, মানে এই ধরনের হচ্ছে পার্সেন্টেজ বা সেট টাইপের অঙ্ক কিন্তু এরকম থাকে। তাহলে অল সিঙ্গেল মাইনাস হচ্ছে অল বোথ, সূত্রটা মনে রাখবেন ভালো করে, প্লাস হচ্ছে নান। এখানে কোনটা কি সেটা কিন্তু বোঝা জরুরি। টোটাল মানে নিশ্চয়ই জানেন যে কোনো একটা অঙ্কে মোট কতজন ছিল শিক্ষার্থী সেটা, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক মোট বলা নেই তার মানে আমরা ধরে নিব যে ধরি টোটালের মান 100। ঠিক আছে, 100 বা 100% একই কথা কিন্তু। ওকে, তাহলে অল সিঙ্গেল কি এখানে আলাদা আলাদা ভাবে যারা পাশ করেছে তারা, যে অঙ্কে পাশের তথ্য দেওয়া আছে প্রথমেই সেটা হচ্ছে অল সিঙ্গেলের মান। আবার অল বোথ হচ্ছে কি উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা, আর নান কি উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা। তাহলে আমার এই কথাগুলো শুনে আপনারা চাইলে বিষয়টা টুকে নিতে পারেন। তো অল সিঙ্গেলের মান হচ্ছে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। তার মানে এই 70 আর এই 80 হচ্ছে অল সিঙ্গেলের মান। এই দুটো চাইলে 8 7 15 150 সরাসরি লেখা যায়, অথবা আপনারা চাইলে এভাবেও দিতে পারেন 70% প্লাস 80%। ঠিক আছে, এবার আসেন 10% উভয় বিষয়ে ফেল করেছে। তো আমি তো এটাকে বলেছি উভয় বিষয়ে পাস, তাই না? তাহলে উভয় বিষয়ে ফেল কোনটা, এই যে নান, তার মানে অল বোথ আমাদের যা আছে সেটাই ঠিক থাকবে। আর নানের মান কত হবে বলেন তো দেখি, 10%। তাহলে 10% বসাই দিলাম। এখন এই যে উভয় বিষয়ে 300 জন পরীক্ষার্থী বা 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, এর সাথে কিন্তু কোনো পার্সেন্টেজ নেই, তাহলে এই পার্সেন্টকে আমরা চাইলে কিন্তু এখানে ইনক্লুড করতে পারবো না। আচ্ছা বলেন তো দেখি, আমি একটু অন্য কালার ব্যবহার করছি। আচ্ছা বলেন তো দেখি, অল বোথ মানে কি উভয় বিষয়ে পাস, আর এই উভয় বিষয়ে পাস হচ্ছে এই 300 জন, তার মানে এই পার্সেন্টেজটা যত বের হবে সেটাই কিন্তু ইকুয়াল 300। তখন আমরা ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে মানে মোট শিক্ষার্থী বের করতে পারবো 100% ধরে। তাহলে বলেন কি হবে এখানে, তাহলে 100% আমরা ঠিক রাখলাম, ইকুয়াল 70 আর 80 কত, 8 7 15 150 আর 10 160, তার মানে 160% মাইনাস হচ্ছে অল বোথ, অল বোথ। এখন এই অল বোথকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অল বোথ ইকুয়াল 160 যেখানে আছে সেখানেই থাকবে, মাইনাস 100 এদিকে আসলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সুতরাং অল বোথের মান কত পেলাম বলেন তো দেখি, অল বোথ আমরা পেয়েছি 60%। এখন অল বোথ মানে কি, অল বোথ মানে হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কতজন, 300 জন। এই যে দেখেন উভয় বিষয়ে পাশ 300 জন। তাহলে আমরা বলতে পারি সুতরাং আমাদের 60% ইকুয়াল কত, 300। তাহলে 1% ইকুয়াল কত হবে, উপরে 300 তার নিচে 60,
তাহলে বলেন তো, সুতরাং 100% ইকুয়াল কত? তার মানে 100% মানে মোট শিক্ষার্থী, তাহলে 300 গুণন 100 ভাগ হচ্ছে 60, এবং এই জায়গাটুকুর কারণে অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে গিয়েছে আপনাদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা করব কি, 0 0 ক্রস করে দিব, 6 দ্বারা যদি 30কে কাটি 5 6 30, 5 দ্বারা 100কে গুণ করলে কত হবে বলেন? 500। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে কত? 500 জন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে একটু ভালো করে খেয়াল করেন। বলা হচ্ছে কোনো পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তো এর আগের অঙ্কটা যেভাবে দেয়া ছিল, একটা কিন্তু পার্সেন্টেজ ছাড়া সংখ্যা ছিল, এই জন্য কিন্তু ওই অঙ্কটা কঠিন হয়ে গিয়েছিল। তো এই অঙ্কটা আরো সহজ সেটার তুলনায়। তো আমি একটু করে দিচ্ছি, তাহলে আপনারা কি জানবেন? টোটাল ইকুয়াল কি? অল সিঙ্গেল। ওকে, মাইনাস হচ্ছে অল বোথ, প্লাস হচ্ছে নান। আমি একটু শর্টকাটে লিখলাম, টোটাল মানে 100%, ইকুয়াল অল সিঙ্গেলের মান 80%, গণিত আর 70% বাংলা, তাহলে 8 7 15, তার মানে 150%, মাইনাস অল বোথ, উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে অল বোথের মান দেওয়া আছে এবার 60, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, তার মানে নানের মান বের করতে হবে। খুবই সহজ অঙ্ক। তাহলে বলেন তো 100% আছে এইদিকে, তাহলে 150 থেকে 60 বাদ দিলে কত হয়? 90%, প্লাস হচ্ছে নান, তাহলে 90 যদি এইদিকে চলে যায় তাহলে হয় 10%, কেননা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে নানের মান কত? 10%, তার মানে অবশ্যই খ নম্বর অপশনটা রাইট। দেখেন অনেক সহজ, এবং এই অঙ্কগুলোই কিন্তু চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আপনারা জাস্ট এই নিয়মগুলো জানেন না জন্য, যারা জানেন না তারা কিন্তু অঙ্কটা করতে পারেন না সহজে। এই নিয়মগুলো জেনে যাবেন। আমি মনে করি যে এই রুলটা শিখলে এই ধরনের অঙ্ক আপনারা 90 বা 95% ক্ষেত্রেই অ্যান্সার করে আসতে পারবেন। বাকি 5% বা 10% কিন্তু একটু পিকিউলিয়ার টাইপের বা একটু অড টাইপের অঙ্ক দিয়ে দিতে পারে, তখন আপনাদের প্রবলেম হবে। তো এই জন্য রিটার্নও শিখতে হবে, শর্টকাট মেথডও শিখতে হবে, পাশাপাশি সুপার শর্টকাট কিছু মেথড আছে যে দেখা মাত্র উত্তর করা, সে ধরনেরও বিষয় আপনাদের শিখে রাখতে হবে। আর এগুলো সম্ভব হবে ধীরে ধীরে, যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন। আপনার যখন 300 400 500 600 অঙ্ক আপনার মাথায় থাকবে, তখন দেখবেন অনায়াসেই কিন্তু আপনি ধরতে পারবেন যে কোনটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে। ওকে, এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত টাকা? তো এই ধরনের অঙ্ক আসতে দেখা যায়, আমরা যদি অঙ্কটা ভালো করে বুঝি, যে 10,000 টাকার একটা বিল, তার উপর 40% কমতি মানে ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যে 10,000 টাকার উপর 40% দেওয়া হবে। অনেক সময় এরকম ডিসকাউন্ট দিয়ে কিন্তু বিভিন্ন শোরুমগুলো প্রোডাক্ট বিক্রি করে। ওকে, তাহলে আমরা 40% মানে কি বুঝি? উপরে 40, তার নিচে 100। এতক্ষণে তো এই ধারণাটা আপনাদের মধ্যে ক্লিয়ার, তাই না? তাহলে 0 0 0 0 ক্রস, তাহলে 100কে 40 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে? একটা শূন্য জাস্ট অতিরিক্ত, 4 1 4, তাহলে একটা শূন্য অতিরিক্ত কয় হাজার টাকা? 4,000 টাকা ছাড় আমি পেয়ে যাচ্ছি। তাহলে জিনিসটা আমি কয় টাকায় কিনতে পারি? 6,000 টাকায়। তাহলে মোট ছাড় আমি পাচ্ছি কিন্তু কত টাকা? 4,000 টাকা। এবার বলা হচ্ছে যে পরপর 36% এবং 4% কমতির পার্থক্য কত টাকা? অর্থাৎ এই 4,000 টাকা ছাড় পেয়েছি। এবার আমি দেখব যে প্রথমে যদি তারা বলে এবার আমি 36% ছাড় দিব, তারপর যে দাম আসবে সেটার উপর 4% ছাড় দিব, তাহলে সেই ছাড়টা আসলে কেমন হবে সেটা আমি খুঁজে বের করতে চাই। তাহলে আবার আসেন, 10,000 টাকা, 10,000-এর উপর প্রথমে কয় পার্সেন্ট? 36%। তাহলে উপরে 36, তার নিচে কত? 100, 200 ক্রস, তার মানে 3,600 টাকা আমি ছাড় পাচ্ছি। তাহলে বলেন তো দেখি, 10,000 টাকা থেকে 3,600 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 6,400 থাকে। তাহলে এবার জিনিসটার দাম বর্তমান দাঁড়ালো 6,400। নিঃসন্দেহে বুঝতে পারছেন 10,000 থেকে 3600 মাইনাস। এবার এই টাকাটার উপর আবার 4%, তাহলে 4% কত হবে? উপরে 4, তার নিচে 100, তাহলে 200 200 ক্রস, তাহলে 4 4 16, 6 হাতে কত? 1, 4 6 24 আর 1 25, তার মানে 256 টাকা ছাড়। তাহলে প্রথমে 3600 টাকা ছাড় দিয়েছে, তারপর 256 টাকা ছাড় দিয়েছে। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 3600 238 56, তার মানে 3,856। তাহলে বলেন তো দেখি, এই যে ছাড় আর এই যে ছাড়, এই দুটো ছাড়ের ফারাক কত? তাহলে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, থাকবে 144 টাকা। তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন 144 হচ্ছে অ্যান্সার। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু মনে হচ্ছে আসলে যে 36% আর 4%, এটাও তো 40%। তার মানে কি এটাও যা এটাও তা, কিন্তু এই জায়গাতে আপনারা অনেকে শূন্য দাগিয়ে ভুল করে ফেলতে পারেন। এই জন্য কিন্তু এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ঠিক আছে, তো এটা মুছে দিয়ে এবারে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি।
তো দেখেন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। খুবই সুন্দর একটা অঙ্ক। তো একটু আগেই ওই যে a প্লাস বি প্লাস উপরে এবি তার নিচে 100, এই যে সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করলাম, ওইভাবেই কিন্তু আপনারা চাইলে অঙ্কটা করে ফেলতে পারেন। তার মানে বৃদ্ধি মানে এটা প্লাস, হ্রাস মানে এটা হচ্ছে মাইনাস। তো এই দুইটা প্রয়োগ করে আপনারা ওই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু দিতে পারেন। ঠিক আছে, তো হচ্ছে আজকে আর আলোচনা না করি, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।